তাশরিফ অফিস শেষে আস্তে আস্তে রাত প্রায় 11টা বেজেছে। আমাদের বাসায় সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে অভ্যস্ত বলে ইতিমধ্যে অনেকেই ঘুমিয়ে কাঁদা। বড়রা সবাই তার সঙ্গে খাবে বলে এখনও না খেয়ে বসে আছেন। তাশরিফ ফ্রেশ হয়ে বলল, আমি কি বেশি দেরি করে ফেললাম? না, ঠিক আছে, আপনি খেতে চলুন। আব্বু, বড় চাচু, মামা সবাই আপনার জন্য অপেক্ষা করছেন। আমি তার পিছু পিছু গিয়ে ডাইনিং রুমে দাঁড়ালাম। বড় চাচি সবাইকে খাবার বেড়ে দিল। আম্মু এটা ওটা এগিয়ে দিচ্ছে। আমি চুপচাপ পাশে দাঁড়িয়ে আছি। ওনারা সবাই টুকটাক কথা বলে খাচ্ছেন। তাশরিফ হঠাৎ বলে উঠল, গরুর মাংসটা কে রান্না করেছে? তার কথায় সবার কথা বন্ধ হয়ে গেল। আম্মু ভয় পেয়ে গেলেন কোনো ভেজাল হলো কিনা ভেবে। কাপা গলায় বললেন, বাবা, কোনো সমস্যা হয়েছে? কিছু কি কম বেশি হলো? উনি আম্মুর চেহারা দেখে ভদ্রতার হাসি দিয়ে বললেন, না না আম্মা, সেরকম কিছু না। আসলে এত মজা হয়েছে যে প্রশংসা না করে পারছি না। এখন বুঝেছি হুমায়রার রান্না এত মজা হয় কেন। আপনার থেকে শিখেছি কিনা। আম্মুর চেহারা উজ্জ্বল হয়ে উঠল। উপস্থিত সবার ঠোঁটে হাসি ফুটলেও আব্বু কোনো প্রতিক্রিয়া দেখালেন না, বরং তাশরিফের গোস্ত পছন্দ হয়েছে শুনে তার পাতে কয়েক চামচ গোস্ত তুলে দিলেন। বড় চাচি আমার কানের কাছে ধীর গলায় বলল, ভাগ্য করে এমন জামাই পেয়েছিস মনি, যত্ন করে রাখিস। আমি মনে মনে ভাবছি, এই পরিবারের কোনো পুরুষ বইয়ের প্রশংসা করে না। রান্নার প্রশংসা যে করা যায় এটা বোধহয় তারা জানেই না। আজ পরের বাড়ির ছেলে দেখিয়ে দিল কিভাবে প্রশংসা করা লাগে। দোষ ধরার বেলায় সবাই পণ্ডিত হলেও ভালো কথা কারো মুখেই আসে না। খাওয়া শেষে রুমে ঢুকেই আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমার এত আনন্দ লাগছিল যা বলে বোঝানোর ক্ষমতা নেই। আমার এহেন কাণ্ড দেখে উনি বিস্মিত গলায় বলল, কয়েক ঘন্টার ব্যবধানে এত আমূল পরিবর্তন? অনেক মিস করছিলে বুঝি? হ্যাঁ, অনেক অনেক মিস করছিলাম। ঘটনা কি বলো তো? এত আনন্দের রহস্য কি? রহস্য কিছুই না। আমার অনেক ভালো লাগছে আপনাকে স্বামী হিসেবে পেয়ে। তাই নাকি? এক মহৎ ব্যক্তি ঠিকই বলেছেন, নারীদের মন জয় করা এতটাও কঠিন না। অবশ্যই কঠিন না, একটু কেয়ার পেলে আমরা গলে যাই। তিনি আমাকে কোলে তুলে বললেন, লেট মি চেক, কতটুকু গলেছ? আমি ওনার কাঁধের কাছে কপাল ঠেকিয়ে বললাম, আমি আপনাকে অনেক ভালোবাসি। এটা কি আপনি জানেন? সে আরও উপরে তুলে বলল, এত আস্তে বললে হবে না, জোরে বলো কি বলেছ। কিছুই বলিনি। সে আমাকে বিছানায় শুয়ে বলল, মনের কথা যখন মুখে চলে আসে তখন সেটা কয়েকবার বলতে হয়, যাতে অপর মানুষের কান থেকে শুরু করে দেহের প্রতিটি কোষে সেই কথাটা ছড়িয়ে যায়, মস্তিষ্কে শক্তপোক্তভাবে গেঁথে যায়। যাকে ভালোবাসি সেও ভালোবাসে। আমি দুহাতে মুখ লুকিয়ে বললাম, ভালোবাসি আপনাকে, অনেক অনেক ভালোবাসি। সে বিজয়ের হাসি দিয়ে আমার হাতের উপরেই চুমু দিয়ে বলল, ধন্যবাদ ম্যাডাম, আমাকে ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি হাত ছড়িয়ে চোখ বড় বড় করে তাকালাম তার দিকে। এটা কি হলো? ভালোবাসি বলার বিনিময়ে ধন্য কথাটা আর শেষ করতে পারিনি। সে পরম আবেশে আমার সমস্ত দেহ অসাড় করে দিল। আমার চিন্তা শক্তি লোপ পেয়ে যায় তার একটি কর্মকাণ্ডে। হৃস্পন্দন গতির তীব্রতা এতটাই প্রকট হলো মনে হচ্ছিল এই বুঝি বুক চিরে বেরিয়েই আসবে। কিছু সময় পর দুহাতের বাঁধন আলগা করে কপালে কপাল ঠেকিয়ে সে গাঢ় গলায় যখন বলল, আমার জবাব কি হবে তা বুঝতে এখনও কি বাকি আছে হুমায়রা? আবেগে আমার চোখের কোণ ভরে আসে। সে আলতোভাবে অশ্রু মুছে বলে, তোমাকে বুকের খাঁচায় রেখে দিতে ইচ্ছে করে জানো, যাতে পৃথিবীর কোনো দুঃখ তোমাকে ছুতে না পারে। আমি ওনার গালে হাত রেখে বললাম, বুকে কাঁপুনি তোলা কথায় কোথায় শিখেছেন বলুন তো? হার্ট ফেল করে মরে যায় যদি? এত দুর্বল হার্টের অধিকারী হলে চলবে না। আমার ভালোবাসার তীব্রতা তো এখনও টেরই পেলে না, এইটুকুতেই কাত হলে হবে? আমি একপাশে ফিরে বললাম, আমাকে কেউ একটু আদর করে কিছু বললেই আমার কান্না পায়। সেখানে আপনি তো মাথায় করে রাখেন, আমি কোথায় রাখি আপনাকে বলুন তো? সে হাসলো, মুখে কিছু বলল না। আমি নীরবতা টের পেয়ে তার দিকে ফিরলাম। সে তখনও এক ধ্যানে আমার দিকেই চেয়ে আছে। তোমাকে যখনই কাছে টানি এভাবে কাঁদতে হয় তোমার? এ কেমন কাঁদনে বউ পেলাম বলো তো? আমি কাঁদনে না, আপনার কাছে এলেই আমার কান্না পায়। আমি বুঝি না আবেগে কেউ এভাবে কান্না করে নাকি, কিন্তু আমি করি। কেন করি জানি না। এত আবেগ রেখে লাভ কি? বরকে একদিন নিজে থেকে চুমু খাও না, আদর করে কাছে টানো না, সব আবেগ ওই চোখেতেই সীমাবদ্ধ। আমি তার কলার চেপে বললাম, আমি বুঝি একবারও আপনাকে কাছে টানিনি? এত বড় অপবাদ আমার তুলনায় কম অস্বীকার করতে পারবে? যদি নির্লজ্জ ভাবেন, কেন ভাবব? বরকে ভালোবাসবে না তো কাকে ভালোবাসবে? তাকে আদর করলেই বা নির্লজ্জ ভাবতে যাবে কে? জানি না। নাও লাভ মি উইথ অল অফ আওয়ার সোল।
অ্যান্ড লেট মি লাভ ইউ টু। আমি শঙ্খ ছেড়ে কাছে তাকে টানলাম। যতটা কাছে টানলে দুটি প্রাণ এক দেহে রূপান্তরিত হয়। কোনো অন্তরায় থাকে না, বিন্দুমাত্র না। বিয়ের প্রথম 1-2 বছর সবারই নাকি খুব সুন্দর কাটে, তারপর ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যায়। এমনটাই সবসময় শুনিও দেখি। আমি আমার এক্সপেকটেশনের ঝুলি বরাবরই শূন্য রেখেছিলাম। জীবন নিয়ে আমার বিশেষ প্রত্যাশা কখনোই ছিল না, তাই যতটুকু পেয়েছি তার পুরোটাই মহান আল্লাহ তাআলার অসীম করুণা। তাসরিফ আমার জীবনের সবচেয়ে বড় একটা ব্লেসিং, এই কথা আমি অস্বীকার করতে পারবো না। উনি সবসময় এরকম থাকবেন কিনা আমি জানি না, আমার প্রতি তার আগ্রহ বা ভালোবাসাও একই থাকবে কিনা নিশ্চয়তা নেই। তবে আমি বর্তমানটা পুরো মন দিয়ে উপভোগ করতে চাই। তার কর্মকাণ্ডে নিজেকে ভীষণ স্পেশাল মনে হয়। তবে এ ভেবে ভয় হয় তার প্রতি আমার যে দুর্বলতা ক্রমশ বাড়ছে, তা পরবর্তীতে ভোগাবে না তো। আমরা মেয়েরা খুব সহজে মায়ায় পড়ে যাই। এই মায়ায় পড়ে হাসি মুখে কত কিছু যে ত্যাগ করে বসি, তাই আমার ভয় হয় মায়ায় জড়াতে। দুপুরের খাওয়ার পর্ব সেরে ভাত ঘুম দেওয়া বাঙালির সহজাত বৈশিষ্ট্য। এ বাসায় সব খুব ভরে ওঠে। দুপুরে খেয়ে একটু ঘুমাই। বিকেলে আসর নামাজের পর চা বিস্কুট খাওয়া হয়। সন্ধ্যার পর হালকা নাস্তা। রাতে 10টা-11টার মধ্যে খেয়ে ঘুম। আমাদের বাসায় বলতে গেলে এরকমই নিয়ম ছিল, তাই সময়ের মারপ্যাচে খুব একটা ভোগান্তি আমার হয়নি। পার্থক্য ওই ওখানে মা সব করতো, এখানে আমিই করছি। যদিও হেল্পিং হ্যান্ড হিসেবে দুজন আছে, এখানে আমি অখুশি নই। এটা নিশ্চয়ই বুঝে গেছেন আপনারা। শারীরিক ও মানসিকভাবে শান্তিতে থাকতে যা যা প্রয়োজন সবই এখানে আছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমার যে একটা মা আছে, যার জীবন এক মানুষকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে, সে ভীষণ টক্সিক বলতে বাধা নেই। আমি ভাবতাম পৃথিবীর সব পুরুষই বুঝি স্বামী হিসেবে ওনার মতোই হয়, রাগী মেজাজি, সেজে থাকা বাবাদের সাধারণ নেচার বা বউ সন্তানকে খাওয়ার খোঁটা দেওয়া নিত্য নৈমিত্তিক বিষয়, এটা সবার বাবারাই করেন। আমি ওনার বিহেভিয়ারে এতটাই অভ্যস্ত ছিলাম, আমার কাছে সত্যি ঘরের কর্তা বলতে এই মডেলই সেট হয়ে গিয়েছিল। সংসারে মায়েদের মতামত বলেও যে কিছু থাকে সেটা আমি জানতাম না। ঘরের পর্দা থেকে শুরু করে বাজারের ফর্দ সব যে মায়ের আয়ত্তে থাকে, এই কমন ব্যাপারও যেন আমার মাথায় আসেনি। আমাদের বাসায় সব কিছু ওনার কথা মতো হয়। ক্ষমতা থাকলে হয়তো ঘরের একটা পিঁপড়াও তার অনুমতি ছাড়া প্রবেশ করতে পারত না। আমি ছোট থেকে কি নিদারুণ মানসিক যন্ত্রণায় বড় হয়েছি, তা প্রকাশ করার ভাষা আমার নেই। শাসন করা বা শোষণ করার মাঝে যে বিস্তর পার্থক্য আছে, এটা বোঝার মতো সক্ষমতা হয়তো আমার বাবার নেই। আমি যখনই খুব আগ্রহের সঙ্গে কিছু রান্না করেছি, তিনি খেয়ে কোনোদিন প্রশংসা করেননি, বরং তিরস্কার করেছেন সব সময়। এই রান্না নিয়ে শ্বশুরবাড়ির ভাত জুটবে না এমন বর্জনা করতেও দুবার ভাবেননি। অথচ রিলসে দেখি বাবারা কত আদরে মেয়েদের আবদার মানেন, তাদের বিট ঘুটে রান্না খেয়েও বলেন দারুণ হয়েছে। অন্যদের কথা বাদ, আমার বেস্ট ফ্রেন্ড সোমা, ওর বাবার কথায় যদি বলি, ও ভাত রান্নার সঠিক সময় বোঝে না, বেশিরভাগ ভাত নরম করে ফেলে। ওর বাবা এ নিয়ে বকাতে দূর, বরং বলে আমার মেয়ে রাঁধতে বসেছি এটাই তো অনেক, একদিন ঠিকই শিখে যাবে। না, ওকে আমি হিংসে করি না। ইনফ্যাক্ট আমি পৃথিবীর কোনো রাজকন্যাকে হিংসে করি না। আমার শুধু চাপা কষ্টে বুক ভার হয়ে ওঠে। মনকে যতই বলি সবাই সব দিকে সুখী হয় না, মন তবুও বিষাদে ডোবে। আমি আমার মা আর ভাইয়ের জন্য কষ্ট পাই। জানি ছোটোখাটো বিষয়ে চিৎকার চেঁচামেচি করা বন্ধ হয়নি। আমি নেই তো কি হয়েছে, ঈশ্বর তো অভাব পড়ে না। ভাই সারাদিন কলেজ কোচিং নিয়ে ব্যস্ত থাকে, ঘরে কতক্ষণই বা থাকে, তাই মায়ের জন্য মন কেমন কেমন করে। আমার জনমদুঃখী মা সুখী হোক এই প্রার্থনাই করি সব সময়। গ্রাম থেকে অনেকগুলো কাঁচা আম আনা হয়েছে আচার দেওয়ার জন্য। আমার শ্বশুরের আমের আচার অনেক পছন্দ। তিনি 2 বেলা ভাতের সাথে আচার খেতে ভীষণ পছন্দ করেন, তাই প্রতি বছর এই সময়ে বেশি করে আচার বানিয়ে রাখা লাগে। আম করতে বসে মা 15 দিনের গল্প বলছিলেন। এই আচার বানানোকে কেন্দ্র করে কত গল্প যে বের হলো, আমি সব মন দিয়ে শুনছিলাম। তাশরিফকে অসময় দেখে মা বললেন, কি রে, আজ এই সময়ে চলে এলি, সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, একটা মিটিং ছিল বাইরে, ওটা শেষ করার পর বস বলল আজকের জন্য ছুটি, তাই চলে এসেছি। ভালো করেছিস। তানহা, তুমি উঠে যাও তো মা, ফ্রিজে কাঁচা আমের শরবত বানিয়ে রেখেছি, ওটা নিয়ে যাও। আমি উঠে ওনার জন্য শরবত নিয়ে গেলাম। জনাব দেখে ব্যালকনিতে চুপচাপ দাঁড়িয়ে আছেন। আমার উপস্থিতি টের পেয়ে বলল, হুমায়রা, তুমি আমাকে কতটা বিশ্বাস করো? যতটা প্রয়োজন। কতটা প্রয়োজন পরিমাপ করে দেখিনি তো। সবসময় টুইস্টার জবাব। আমি তার কাঁধে হাত রেখে বললাম, কি হয়েছে বলুন তো? কোনো সমস্যা কি হয়েছে? গুরুতর কিছু হয়নি, তবে মিটিংটা স্যাটিসফাইং ছিল না।
বস খুব ক্ষেপে আছে। মাঝে মধ্যে উত্থান পতন হয়, জীবনের পথ মসৃণ নয়। মন খারাপ করবেন না। সেটাই। শরবত খেয়ে নিন, আপনার জন্য কিছু বানিয়ে আনবো। কি খাবেন বলুন? ব্যস্ত হইও না, শান্ত হয়ে আমার সামনে বসো, ওতেই চলবে। আমি গ্রিলে হেলান দিয়ে তার মুখোমুখি দাঁড়ালাম। সে বুকে দুহাত ভাঁজ করে রেখে আমার দিকে স্থির দৃষ্টিতে তাকালো। আমি হেসে বললাম, এমনভাবে লুক দিচ্ছেন যেন আমি আসামি। আসামিদের দিকে কেমন লুক দেয় এটাও জানো দেখছি। তা কোন অপরাধে জেলে গিয়েছিলেন শুনি? আসামিরা জেলে যায় নাকি? ওরা খোলা আকাশের নিচে বুক ফুলিয়ে চলাফেরা করে। জেল অব্দি টেনে নেওয়ার সাধ্ধিকার। তাও ঠিক। এই হুমায়রা, দেখি তো তুমি আমার কতটুকু সমান। বলেই তিনি আমাকে কাছে টেনে মাপতে লাগলেন। ওহো, লাভলি হাইট, একদম বুক বরাবর মাথা। আজ জানলেন যেন? হ্যাঁ, আজই তো জানলাম। আগে মেপেছি নাকি? আইডিয়া তো হবার কথা। অলস অনুমান করে সময় নষ্ট করে লাভ আছে? আমি মাথা নেড়ে বললাম, না না, একদমই নেই। সে হেসে আমার নাক টেনে বলল, এত আদর লাগে তোমাকে, দেখলে ইচ্ছে করে গাল টেনে দিই। ইচ্ছে হলো গাল টানতে, অথচ টেনে দিলেন নাক। আমার নাক টেনে টেনে লম্বা বানানোর ফোন দিয়ে আসছেন বুঝি? তোমার নাকটা অনেক সফট, টেনে দিতে মজা লাগে। বোচা হলেও কিউট আছে। কি? আমার নাক বোচা? ভালো মতো দেখেন, মোটেও বোচা না। ভালো মতো দেখলেই বোচা নাক খাড়া হয়ে যাবে না। আমি তো বলিনি দেখতে খারাপ। আমি গাল ফুলিয়ে বললাম, আমার নাক বোচা না। আচ্ছা যাও, বোচা না, চ্যাপটা। ধুর হুর। মজা নিচ্ছেন? মজা দিচ্ছেন? এই কি সমস্যা হ্যাঁ? কি সমস্যা হ্যাঁ? কপি করছেন? কপি ভাবছেন? আহ, মেজাজটাই বিগড়ে দিচ্ছে, পচা লোক। হা 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 হা। আসল ঘটনা জানা গেল সপ্তাহখানিক বাদে। অফিসের সমস্যা বেঁধেছিল এ কথা এড়িয়ে গেলেও পরবর্তীতে যখন সে রিজাইন লেটার জমা দিয়ে বাসায় আসে, কারোই বুঝতে বাকি থাকে না রোজ অসময়ে বাড়ি ফেরার কারণ। তাসরিফের চাকরি চলে গেছে ব্যাপারটা যতটা খারাপ হবার ছিল ততটা হয়নি, বরং বাবা মা দুজনেই ছেলেকে সাপোর্ট করে বললেন, যেখানে তোমার কদর নেই সেখানে না থাকাই শ্রেয়। আমার বিশ্বাস খুব শীঘ্রই তুমি ভালো জব পেয়ে যাবে। আমি কিছুটা দুশ্চিন্তায় ভুগছিলাম। কোনো পূর্ব পরিকল্পনা ছাড়া চাকরি ছেড়ে দেওয়া কি উচিত হয়েছে? বাংলাদেশে ভালো চাকরি এখন সোনার হরিণের মতো, সহজে হাতের নাগালে আসে না। যদিও তাদের ফ্রিল্যান্সিংয়ের অবস্থা অনেক ভালো, তবু আমার ভয় হচ্ছিল। আসলে মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করেছি তো, আমার জন্য এসব ব্যাপার হজম করা সহজ কথা নয়। কিন্তু আমি কিছু বলতেও পারছিলাম না। পাশে যে ভুল বুঝে রাগ করে যদি। তবে যতটুকু জানি, তাসরিফ তার জব সেক্টরে তুখর মেধাবী। তাকে কোম্পানিতে নিতেই কারো আপত্তি থাকার কথা না। এখন দেখা যাক আল্লাহর রিজিকের ব্যবস্থা কোথায় রেখেছেন। তাশরিফের চাকরি নেই কথাটা আমি আমার পরিবারের কাউকে বলিনি। বলার মতো বিষয় কিনা তাও জানি না। তাশরিফ আজকাল খুব খিটখিটে থাকে। বিভিন্ন জায়গায় সিভি দিচ্ছে, ইন্টারভিউ দিচ্ছে, কিন্তু মন মতো কোথাও পাচ্ছে না বলে জয়েন করছে না। কাজের মানুষ বেকার হয়ে গেলে তাদের সময় কাটতে চায় না। সে চায় আমি সারাক্ষণ তার পাশে থাকি, যা মোটেও সম্ভব না। আমাকে সংসারের কাজ করতে হয়। সারাদিন রুমে বসে থাকা বাড়ির বউয়ের পক্ষে সম্ভব হয় না। বাড়িটার দৃষ্টিকটু থেকে এটা সে মানতে নারাজ। তার মতে বাসায় অনেকেই আছেন, আমি ছাড়া এসব চলতো তো এখন কি সমস্যা? এমন না আমি সারাদিন রান্নাঘরে থাকি, তবে যতক্ষণ থাকি ও অযথায় ডাকাডাকি করবে, এটা ওটার বাহানায় নিয়ে যাবে। আমার কাছে এটা ভীষণ বিব্রতকর ও বিরক্তকরও বটে। মা ব্যাপারটা বুঝতে পারেন হয়তো, তাই তিনি ইচ্ছে করে আমাকে কাজ দিয়ে পাশে বসিয়ে রাখেন। বাতাকে বাজারের ফট ধরিয়ে বলে নিয়ে আয়। তাকে এঙ্গেজ রাখতে বাবাও বিভিন্ন অফিসিয়াল কাজ দেন। আমি সত্যি অবাক হয়ে দেখি আমার শ্বশুর শাশুড়ি কত ধৈর্যশীল। প্রাপ্তবয়স্ক ছেলে চাকরি ছেড়ে বসে আছে, এই নিয়ে তাদের বিন্দুমাত্র আক্ষেপ নেই। না, একবারও কোনো কটু কথা বলছে। অথচ আমি মেয়ে হয়ে কত কথা শুনেছি ইনকাম না করায়। আব্বু সবসময় আমাকে বলতো, আমার মতো মেয়েরা টাকা রুজি করে সংসার চালায়, আর আমি ঘরে বসে বসে খাই। আমি আদৌতে বসে বসে খাইনি। টিউশন করে নিজের পড়ার খরচ থেকে শুরু করে যাবতীয় খরচ নিজেই চালিয়েছি। আমাকে ঈদে জামাকাপড় পর্যন্ত কিনে দেওয়ার দরকার পড়েনি। তারপরও তিনি আমাকে অপমান অপদস্থ করতেন। বাবারা সন্তানের ভালো চায় তাই এসব বলে। এই লজিক অ্যাটলিস্ট কেউ দেবেন না প্লিজ। সন্তানেরা সারা জীবন বাবা মায়ের আশ্রয়ে থাকে না। তাদেরকে এক সময় না এক সময় ডানা ঝাপটে বেরিয়ে যেতেই হয় জীবনের তাগিদে। আমিও চলে এসেছি। দুর্ভাগ্য গ্রাস না করলে মৃত্যু পর্যন্ত এখানে থাকবো, এটাই নিয়তি। ভাবি আসতে পারি? হ্যাঁ আসো। কিছু বলবে? তোমার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা ছিল। তুমি কি ফ্রি আছো? দাঁড়িয়ে কেন, বসো। ভাইয়া কোথায় গেছে? ওনার ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে, দেরি আছে আসতে।
কি বলবে বলো তো? নাফিসা ভীষণ চঞ্চল প্রকৃতির মেয়ে, সবসময় বাড়ি মাথায় তুলে রাখে এটাই। আরও এই চঞ্চলতার জন্য আমার ওকে কেন জানি অনেক ভালো লাগে। তবে ওর একটা মুদ্রা দোষ আছে, ও প্রচুর খরচে। মাঝে মধ্যে এমন বেহিসেবে খরচা করে বাড়ির সবাই না বকে না পারে না, যে কেউ খুব সহজে ওকে বকা বানিয়ে টাকা নিয়ে ফেলতে পারবে। বিশেষত মেকআপ আইটেমের নাম বললে তো শেষ, যত টাকায় বলুক ও চোখ বন্ধ করে নিয়ে ফেলবে। নাফিসার চেহারা দেখে গেস করতে পারছি ও আবারও এমন কোনো কাজ করেছে যাতে সবাই বকা দিবে। কিন্তু আমাকে অবাক করে দিয়েও বলল, ভাবি তুমি কি মাকে বলবে আমি আর পড়াশোনা করতে যাই না, উনি যেন আমাকে বিয়ে দিয়ে দেন? আমি বিস্মিত হলেও মুখে প্রকাশ না করে বললাম, কেন, পড়াশোনা করতে কি সমস্যা? আমি আর স্কুলে যাব না ভাবি, আমার পড়াশোনা করতে ভালো লাগে না। নাফিসা, কিছু কি হয়েছে? কেউ কিছু বলেছে তোমাকে? পড়ালেখা করে লাভ কি? আমি যতটুকু পড়েছি নিজের ছেলেমেয়েকেই পড়াতে পারবো, সংসারের খরচ হিসাব করতে পারবো। এতটাই কি এনাফ না? হ্যাঁ, এনাফ। কিন্তু এখনের যুগে কেউ কি চাইবে এমন মেয়েকে বউ করতে যে মাধ্যমিক পাশও করেনি? তাছাড়া এখন সবাই হায়ার এডুকেটেড হতে চায়। তুমি উল্টো কেন ভাবছো খুলে বলো তো? অনেকগুলো কারণ আছে, বলতে ইচ্ছে করছে না। দুই একটাও কি বলা যাবে না? নাফিসা কিছুক্ষণ চুপচাপ রইল, তারপর বলল, আমাদের স্কুলে একটা স্যার আছে, উনি খুব বুলি করে, মেয়েদের দিকে বাজেভাবে তাকায়, আমার দিকেও তাকিয়েছে। আমি একদিন পড়া দিতে পারিনি বলে শাস্তি হিসেবে বলেছিল টিফিন ঘন্টার পর গিয়ে দেখা করতে। আমি ভয়ে যাইনি বলে ক্লাসে সবার সামনে আমাকে যাতা নয় তাই বলে অপমান করেছেন। এমনকি বলেছেন আমি ম্যাথে কিভাবে পাশ করি উনি দেখবেন। এমন কোনো দিন নেই যে উনি আমাকে বকেন না, মারেন না। যেভাবে আমার বুকের দিকে তাকিয়ে থাকেন ভাবলেও গা ঘিন ঘিন করে ওঠে। বলে ডুকরে কেঁদে উঠল। আমি ওকে জড়িয়ে ধরে বললাম, তুমি এতদিন বলনি কেন? একা একা এত কঠিন সময় পার করছো। আমরা আছি কি জন্য? তুমি তো জানো আমি এখন চাইলেও স্কুল বদলাতে পারবো না। আমার রেজিস্ট্রেশন এখানে হয়ে গেছে, এসএসসি পর্যন্ত আমাকে এখানেই থাকতে হবে। স্যারের ভাবভঙ্গিতে আমি নিশ্চিত উনি আমাকে টেস্টে ফেল করিয়েই ছাড়বেন। আমি কি করব ভাবি? আমার স্কুলে যেতে একদম ইচ্ছে করে না। আমি আর পড়াশোনা করব না। আমি নাফিসার হাসি খুশি চেহারা দেখতে ব্যস্ত। ওর কান্না সহ্য করা আমার জন্য কঠিন হয়ে উঠল। নিজের উপর রাগ উঠল, আমি কেন খেয়াল করিনি ওর ওপর কি ঝড় যাচ্ছে। কিছুদিন আগেও বলেছিল স্কুল ড্রেস আর পরবে না, বোরখা পরে যাবে। কিন্তু ওদের স্কুলে বোরকা পরার অনুমতি নেই, তাই মা ওকে বলল স্কুলে হিজাব পরতে। অন্য সব জায়গাতেই না হয় বোরকা পরিস, কিন্তু মানতেই চাচ্ছিল না। তখন বুঝিনি ও কেন এত জেদ করছিল। ক্রস বিল পরে 100 বার ঠিক করত, হিজাবের ভাঁজ গাঢ় করত যাতে কিছু বোঝা না যায়। আয়নার সামনে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দাঁড়িয়ে দেখত কিছু বোঝা যায় কিনা। ওর এইসব দেখে মা বিরক্ত হতেন। 1 ঘন্টায় রেডি হওয়া শেষ হতো না বলে কত বকা যে শুনেছে। বেচারিকে আর কিভাবে বলি, দোষটা ওর পোশাকের চেয়েও বেশি কুদৃষ্টির। যে কুদৃষ্টি দেওয়ার সে লোহার কাপড়ে মুড়িয়ে রাখলে দিবে, ওদের দৃষ্টি থেকে বাঁচার কোনো উপায় নেই। আমার মন মেজাজ ভীষণ খারাপ হয়ে গেল। ও যদি আমার বোন হতো, আমি এক্ষুনি ওকে স্কুল থেকে নিয়ে আসতাম, যত টাকা লাগার লাগুক। এই স্কুলে আর পড়াবো না। এখন বলতে পারেন এরকম ভাবনা তো কাপুরুষতার লক্ষণ। আমার উচিত ওর স্যারটাকে সাহায্য করার। কিন্তু সত্যি করে বলুন তো, আমি যদি কমপ্লেন করি স্যারটার কি আদৌ কিছু হবে? এদেশের বিচার পাওয়া যায়? রেপ কেসের আসামি তো কিছু হয় না। আর এটা তো কিছুই না। পথে ঘাটে, স্কুল কলেজে, বাসে, ট্রেনে যেখানেই যাবেন কুদৃষ্টি পড়বে। চোখের ভাষা যত নোংরা হোক, কথা বলার ভঙ্গি যতই কুৎসিত হোক, কোনো আইন কি আছে এর বিরুদ্ধে? নাকি কেউ কারো নামে বলতে পারবেন এই লোকটা আমার দিকে বাজেভাবে তাকিয়েছে, তার নজর আমার দিকে ছিল? বরং একদল চলে আসবে কিভাবে আপনার পোশাক চরিত্রকে দোষ দিয়ে দায়সারা হওয়া যায় তাই বলতে। এই সমাজের প্রতি আমার খুব আক্ষেপ। আমি নাফিসাকে সান্ত্বনা দেওয়ার ভাষা পাই না, বরং নিজেই মুচড়ে পড়ি কিভাবে এর সমাধান করা যায় ভেবে। আমি কি একবার তাশরিফের সঙ্গে আলাপ করব? ওনার রিয়াকশন যদি আমার মন মতো না হয়, কিংবা উনিও যদি আর 5 জনের মতো নাফিসাকে দোষী ভাবে, আমি কি তাকে আর সম্মান করতে পারবো? আমার ওভারথিঙ্ক আমাকে অস্থির করে তোলে। আমি ভয় পাই কোনো মেয়ে সন্তানকে গর্ভে ধারণ করতে। আমি ভয় পাই এই বর্বর পৃথিবীতে কোনো মেয়েকে আনতে। তাশরিফ মানুষ হিসেবে কেমন সেটা গত 4 মাসে সম্পূর্ণ না বুঝলেও এটা বুঝতে পারি উনি খারাপ না। পরিবারের সবার সঙ্গে তার সম্পর্ক বন্ধুসুলভ।
তার আত্মীয় স্বজনরাও তাকে নিয়ে সুধারণা রাখে। বিপদে আপদে সবার খোঁজখবর রাখাও সাধ্যমতো সাহায্য করার প্রবণতা চোখে পড়ার মতোই। আমার প্রতিও সে ভীষণ যত্নশীল, তবে কিছু ক্ষেত্রে তার চিন্তা ভাবনা একটু রক্ষণশীল। দোষ বলতে গেলে এটাই আসবে, যে যেখানে না বলে সেখানে হ্যাঁ বলানোর সাধ্য কারণেই। এই একরোখা স্বভাব বাদে তার মধ্যে আপাতত কোনো দোষ দেখছি না। তাকে আমি ভরসা করতে পারি, তবে সেটা একটা নির্দিষ্ট সীমারেখা টেনে। নাফিসার বিষয়ে আমার দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। আমি ব্যাপারটা মায়ের সঙ্গে আলাপ করব নাকি তাসরিফের সঙ্গে তা নিয়ে দ্বিধায় পড়ে গেছি বটে, কিন্তু বাহির থেকে ফেরার পর তার চেহারা দেখে কিছু বলার আর সাহস হয়নি। মুখ ভার করে চুপচাপ ডিনার সেরে যখন শুতে চলে গেল, আমি অবাক না হয়ে পারিনি, কেননা সে রোজ রাতে ঘুমানোর আগে সূরা মুলক পাঠ করে। আমিও কিছু না বলে মশারি টানিয়ে লাইট অফ করে শুয়ে পড়লাম। পরদিন সকালে নাস্তা খেয়েই সে বেরিয়ে গেল। কোথায় গেছে, কখন আসবে কিছুই বলে যায়নি। বাবা বললেন হয়তো কোনো ইন্টারভিউতে যাচ্ছে, এটা বলতে অস্বস্তি হয় বলেনি হয়তো। মাও তার সঙ্গে একমত পোষণ করে বললেন, বারবার এক কথা বলতে ওর লজ্জা লাগে, তাই বলিনি তুমি টেনশন নিও না। যতই মনকে বলি তবু মন মানে না। আমি জানি উনি বেকার থাকাটাকে পছন্দ করছেন না, তাই চেষ্টা করছেন দ্রুত কিছু করার। সেদিন প্রতিবেশী একজন তো কথার ছলে বলেই ফেলেছিল, কি বিয়ে করালেন ছেলেকে, কয়েক মাসের মধ্যেই বেকার হয়ে গেল। ঘরে বউ এলে সবার ভাগ্য খুলে আপনাদের দেখি ভেঙে গেল। যদিও মা অনেক রেগে গিয়েছিলেন, মহিলাটাকে কিছু করা কথা শুনে বিদায় দিয়েও তার রাগ পড়েনি। আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো মানুষ বলেই আমাকে এরূপ কোনো অপবাদ দেননি। যদি তাদের জায়গায় অন্য কেউ হতো, এতদিনে এত কথা আমি ঘরে শুনতেই পেতাম। লক্ষ্মী অলক্ষ্মীর ব্যাপার আমাদের ধর্মে না থাকলেও সংস্কৃতিতে মিশে আছে। অপয়া কুফা যে নামে বলেন না কেন, এসব চলে আসেই। আর কারো কথা বাদ, আমার বাবা যদি শোনেন সবার আগে উনিই বলবেন, কুফার পা পড়েছে না, ধ্বংস তো হবারই ছিল। আমি মোনাজাতে শুধু বলি ওর একটা ভালো চাকরি হোক, আমার মান সম্মান নষ্ট না হোক। সারাদিন শেষেও যখন তাশরিফ ফিরল না, আমি তাকে কল করি। সে রিসিভ করলে বলল, আমার ফিরতে একটু দেরি হবে, তুমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেও, টেনশন করো না, আমি ঠিক আছি। মা অনেকবার বললেও আমি না খেয়ে তার জন্য অপেক্ষা করছিলাম। আমার একটা বাজে অভ্যেস হচ্ছে, টেনশনে আমার খাওয়া বন্ধ হয়ে যায়। যদি জোর করে কিছু মুখে তুলি, বমি করে ফেলে দিতে হয়। ওনাকে না দেখে আজকে আমার গলা দিয়ে এক ফোঁটা পানিও নামবে না। ব্যালকনিতে গিয়ে একটু পরপর উকে দিচ্ছি সে আছে কিনা দেখতে। বহু কষ্টে রাত 12টা অবধি চোখ মেলে রাখলেও এরপর আর সম্ভব হলো না। কখন যে ঘুমিয়ে পড়েছি বলতে পারিনি। মাঝরাতে আচমকা ঘুম ভেঙে যায়, পাশে হাতড়ে খুঁজি সে আছে কিনা। আমার অস্থিরতা হয়তো সে বুঝে আমার গা ঘেঁষে জড়িয়ে বলে, আমি আছি, শান্তিতে ঘুমাও। আমি তার বুকের রমে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলি, কোথায় ছিলেন সারাদিন, কখন ফিরেছেন, ডাকিনি কেন আমাকে। সে ঘুম জড়ানো গলায় বলল, কাল সকালে সব বলবো, আমার অনেক ঘুম পাচ্ছে। আমি মুখ তুলে তার গালে চুমু দেই, আদর করে মাথায় হাত বুলিয়ে বলি, আপনি সুস্থ থাকুন, আমার পাশে থাকুন, আর কিছু চাই না আমার। সে গাঢ় গভীরভাবে আলিঙ্গন করে গাঢ় নিঃশ্বাস ফেলতে লাগলো। বুঝলাম জনাব ভীষণ ক্লান্ত। ফজরের পর তার সঙ্গে বাইরে বের হবার পর সে বলল, একটা কথা কি জানো হুমায়রা, কখনো কারো উপকার করে বিনিময় আশা করতে নেই, কারণ মানুষ উপকার মনে রাখে না। ঠিক, যাক, আল্লাহ ভরসা, দুঃসময় আসে মানুষ চেনাতে। আমি ঠিক করেছি যে কোনো একটাই জয়েন করে ফেলবো। অযথা সময় নষ্ট করার চেয়ে ঢুকে যাওয়াই বেটার। পরবর্তীতে ভালো সুযোগ আসলে নেওয়া যাবে। যা হবে ভালোর জন্যই হবে ইনশাল্লাহ। আমি খুব সরি হুমায়রা, মা বলেছিল তুমি নাকি আমাকে নিয়ে অনেক দুশ্চিন্তা করো। আমিও খেয়াল করেছি এই কয়েকদিনে তোমার চেহারা বদলে গেছে। তুমি আর টেনশন করো না, সব আবার ঠিক হয়ে যাবে। আমি মাথা নেড়ে সম্মতি জানাই। তাশরিফ পরিকল্পনা মাফিক একটা কোম্পানিতে জয়েন করে। আগের রুটিনে ব্যাক করায় তার জীবনধারা স্বাভাবিক হয়। আমিও স্বস্তি পাই। নাফিসার স্কুলে হলিডে চলায় ওর ব্যাপারটা নিয়ে আপাতত চিন্তা নেই। একদিন দুপুরে রান্নার কাজ করছিলাম, তখন দরজায় নক পড়ে। মা তড়িঘড়ি করে এসে বললেন, তানহা, তোমার ফুপু শাশুড়ি এসেছে, গিয়ে কদমবসি করে ভালো মন্দ খোঁজখবর নিবে। আমি মায়ের কথা মতো তার শরবত নিয়ে তার কাছে যাই। বাবা পরিচয় করে দেওয়ার পর কদমবসি করতে উনি বললেন, তাশরিফের বউ এটা। ওনার চেহারা তাচ্ছিলের ছাপ স্পষ্ট হয়ে উঠলেও মুখে আর কিছুই বললেন না। আমি ওনাকে যাই প্রশ্ন করলাম, অন্যদিকে তাকিয়ে হ্যাঁ নাতে জবাব দিলেন, যেন আমার দিকে তাকানোর রুচি তার নেই। বাবা বললেন, বৌমা, রান্না শেষ হয়েছে?
তাহলে তোমার ফুপুর জন্য ভাত বেড়ে ফেলো। অনেক দূর জার্নি করে এসেছেন। আপা, তুই হাত মুখ ধুয়ে নে। এখনই ব্যস্ত হইস না, আমি কোথাও চলে যাচ্ছি না। আসছি যখন সপ্তাহখানেক বেড়াবো। তোর যতদিন ইচ্ছে থাক। দিনের হিসাব করছিস কেন? বাড়ির সবাই ভালো আছে তো? আমার ভাগ্নে ভাগ্নির কি খবর? আছে সবাই ভালো। তোদের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আমি খাবার পরিবেশন করে ওনাদের ডাক দিলাম। মা বললেন, আপা, আপনি আসবেন জানলে ভালো মন্দ রান্না করতে পারতাম। উপস্থিত যা আছে কষ্ট করে খেয়ে নেন। ওনার পাতে খাবার দিতে হাত বাড়াতেই বললেন, আমি বেড়ে খেতে পারবো। পরের বাড়িতে তো আসিনি, নিজের ভাইয়ের বাড়িতে আসি। আমাকে মেহমানের মতো করতে হবে না। আমি হাত ছড়িয়ে পিছিয়ে গেলাম। মা বললেন, তানহা, তুমি গোসল করে নামাজ পড়ে নাও তাহলে। জি আচ্ছা। আমি রুমে এসে আয়নার সামনে দাঁড়াই। আমাকে দেখতে কি এতটাই জঘন্য লাগছে যে আমার দিকে তাকাতেও কারো ঘেন্না হয়? আমার হাতে বাড়া খাবারে অরুচি। আমি দ্রুত ওয়াশরুমে ঢুকি, সময় নিয়ে গোসল করি। নামাজ পড়ে সিঁড়িতে পা রাখতে শুনি উনি বাবা মায়ের উপর চেঁচিয়ে বলছেন, আমার রাজপুত্রের মতো ছেলেটার জন্য এ কি মেয়ে আনলে? দুনিয়াতে মেয়েকে অভাব পড়েছিল? বাবা, এসব কি ধরনের কথাবার্তা বলছো? মানুষকে বাহ্যিকভাবে জাজ করার অভ্যাস তোমার গেল না? কয়দিন থাকো বুঝবা ও কত ভালো মেয়ে। আমাদের সবাইকে কত যত্ন করে। তা তো করবেই, যত্ন না করলে বসে আনবে কেমনে? যাদের চেহারা নেয় তারা শ্বশুরবাড়ির লোকেদের সেবা যত্ন করে মন জুগিয়ে চলে, নয়তো ভাত মিলবে নাকি? রিজিক কার জন্য থেমে থাকে না। আর মানুষ আল্লাহর সৃষ্টি, এতে কারো হাত নেই। তুমি ওকে কটু কথা বলে এবং আল্লাহর সৃষ্টিকর্মকে অপমান করছো। বাবারে, মেয়ের দিকে আসলে অনেক তেজ। তোদের সবাইকে তাবিজ করছে নাকি? যেভাবে পক্ষ নিচ্ছিস, তাশরিফের মনে ধরছে তো নাকি তোরা বাধ্য করে বিয়ে দিলি? মেয়ের বাপের অনেক টাকা। ছি আপা, এই চিনেন আপনি আপনার ভাইকে? উনি টাকার জন্য ছেলে বিয়ে করাবেন না, এইটুকু তো আপনার জানার কথা। তোমরা সবাই নির্বোধ হয়ে গেছো। আমারই ভুল হয়েছে। যখন বলছিলা ওর জন্য মেয়ে দেখতেছো, তখনই আসা উচিত ছিল। যাক, এসব বলে আর লাভ কি এখন? আমার ভাতিজার জীবন শেষ। আমি আর নিচে গেলাম না, নিজের ঘরে বসে রইলাম চুপচাপ। আমি জানি মানুষ আমাকে প্রথম দেখায় কখনোই পছন্দ করে না। যারা দেখতে সুন্দর হয় তাদের প্রতি মানুষের বিশেষ আগ্রহ ভালোবাসা জন্মে। প্রথম দেখাতে মানুষের মন জয় করে ফেলা ওরা। আমরা যারা আহামরি সুন্দর নই, বরং চাপা রঙের, তারা যতই আন্তরিকতা দেখায়, কলিজায় কেটে খাওয়ায়, মানুষ আমাদের সহজে পছন্দ করতে চায় না। আমাদের গায়ের রংটা যেন সব ছাপিয়ে যায়। আমি মানুষের এসব রিয়েকশনে অভ্যস্ত। এখন বরং যারা আমাকে পছন্দ করে তারা কেন করে এই টেনশনে মরে যায়। মেসেজের শব্দ শুনে ফোন কানে তুলে দেখি তাশরিফ টেক্সট করেছে, লাঞ্চ করেছে আমার বিবি যান। করব একটু পর। আপনার খাওয়া হলো? হ্যাঁ, মাত্রই। আজ দেরি যে? রান্না শেষ করে গোসল করতে দেরি হলো তাই আর কি। ও আচ্ছা, তাহলে খেয়ে নাও। ছোট ফুপু এসেছেন, আসবার সময় ওনার জন্য কিছু নিয়ে আসবেন। উনি কিছুক্ষণ নীরব থেকে বললেন, হোমায়রা, তুমি কি জানো একটা বিশেষ কথা, যে কথা পুরো পৃথিবীতে রটে গেছে? কি কথা? তোমাকে আমি অনেক ভালোবাসি। তাই নাকি? সত্যি তাই। আচ্ছা, জেনে ভালো লাগলো। সত্যি ভালো লেগেছে? হ্যাঁ। তাহলে ছুটি নিয়ে চলে আসি? না, মন দিয়ে কাজ করুন। নিষ্ঠুর নারী। যাই হোক, খেয়ে নাও, অনিয়ম করো না কেমন? খেয়ে সে টেক্সট দিবে অবশ্যই। আচ্ছা। আম্মু যখন শুনলো ফুপু শাশুড়ি এসেছেন আমাদের দাওয়াত করতে, আব্বুকে নিয়ে আসেনি বাড়িতে। আমি মনে মনে শুধু দোয়া করছিলাম ফুপু ওনাদের সামনে কোনো বেফাস মন্তব্য না করে বসেন। কিন্তু যার যে নেচার, তা সে লুকোবে কিভাবে? তিনি হাসতে হাসতে বললেন, আপনার গায়ের রংটা না পাইলে তো মেয়েটার ভাগ্য খুলে যাইতো। কেউ বলবে এত সুন্দর মায়ের মেয়েটা। আমি চায়ের ট্রে হাতে থমকে গেলাম। উপস্থিত সবার চেহারা বদলে গেল। আব্বু তার হাসিতে হাসি মিলিয়ে বলল, আমার মা আল্লাহর মেহমান হওয়ার পর আল্লাহর দোয়া হয়েছিল এই এতিমের জন্য। তার মায়ের মতোই আরেক মা মেয়ে রূপে পাঠাইছে। ওর চেহারা, গায়ের রং সবকিছু অবিকল আমার মায়ের মতো। ওর ভাগ্য খুলছে কিনা জানি না, তবে আমার ভাগ্য ঠিকই খুলেছে ওর জন্মের পর। আব্বু আমার পক্ষ টেনে কথা বলেছে, আমি যেন আমার কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আব্বুর জবাবে আমার ফুপু শাশুড়ির চেহারা পাংশু হয়ে গেলেও আমার বুকটা আনন্দে ভরে গেল। জীবনে প্রথম তিনি আমাকে নিয়ে এত সুন্দর মন্তব্য করেছেন। আমি সবাইকে চা দেওয়ার পর আম্মুর পাশে বসলাম। আব্বু খুব আন্তরিকতার সাথে সবাইকে দাওয়াত দিলেন ওখানে যাওয়ার জন্য। আম্মু আমার ঘরে এসে বললেন, তোর ফুপুর কথায় মন খারাপ করিস না মনি। বুড়ো মানুষদের মুখে মিষ্টতা কম থাকে। মন খারাপের কি আছে? মিথ্যা কিছু তো বলে নাই। তোমাকে দেখলে সবাই এই কথাই বলতো। অনেকে তো মানতেই চাইতো না আমি তোমার মেয়ে। হি হি, তোর যত আজে বাজে কথা।
আমি তো আজকে অবাক না হয়ে পারলাম না, হিটলার সাহেব কিভাবে কিভাবে এত ভালো কথা বলছে। ফাজিল মেয়ে। কোনো বাবাই তার মেয়ের শ্বশুরবাড়িতে মুখ ছোট করতে চায় না। সন্তানেরই তো বাবা মায়েরই অংশ। ওদেরকে ছোট করা মানে নিজে ছোট হওয়া। নিজে যতই বকাঝকা করুক, অন্য কেউ সেটা করলে সহ্য করা যায় না। তাই নাকি? তোর মনটা ভরে ওঠে নাই বল? উঠেছে, অনেক খুশি হয়েছি। শুনলাম জামাইয়ের চাকরি ছিল না। কিছু তো বলস নাই আমাকে। কিভাবে চলছিল তখন? কোনো অসুবিধে হয়েছিল? আরে না, কি অসুবিধা হবে? তুমি অযথায় দুশ্চিন্তা করতা, তাই বলি নাই। আম্মু আমার মাথায় হাত রেখে বললেন, আমার মেয়েটা দেখি সংসারী হয়ে গেছে। হ্যাঁ রে মনি, মাঝে মধ্যে গিয়ে দেখে আসতে পারিস না? বুকটা কেমন খা খা করে তোর জন্য। আমি বড় একা হয়ে গেছি। ছোটকে বিয়ে করাই দাও। ও তো বলে সবসময় বিয়ে করবে। এখন কম বয়সে ছেলেদের বিয়ে দেওয়ার ট্রেন্ড। তোর মনে হয় ও পারবে? বিয়ে কি ছেলে খেলা? বুঝদার হয়েও অনেকেই সংসারের ঘানি কাঁধে তুলতে চায় না। সেখানেও তো তোমার কাছে আমরা সবাই ছোট খোকা। এখনও সেই কি জামানা আছে? তিন কুত্তার বয়স না হলে বিয়ে করা যাবে না? ভয় লাগে। যদি বড় হলে মনে হয় তাড়াতাড়ি বিয়ে করে ওকে ঝামেলায় ফেলেছি। এখন তো আবেগের কারণে বলে। ছেলেদের মনে আকাশের চেয়েও দ্রুত বদলায়। পরে বউকে ভালো না লাগলে? তুমি সেলিব্রিটিদের নিউজ পড়ে পড়ে এসব বলতেছো, বুঝতেছি তো। তোমার প্রিয় আমির খানের প্রতিবেদন পড়ে পড়ে তোমার মাথায় এই লজিক আছে এখন, তাই না? শুধু তার দোষ কেন দেশ? তাহসান, মিথিলা, সাইফ আলী খান সবাই তো একথাই বলে এখন। অল্প বয়সে বিয়ে করে সংসার করছে। বিচ্ছেদের পর বলে কম বয়সে ভুল সিদ্ধান্ত নিয়েছিল। ওরা গ্ল্যামার দুনিয়ার মানুষ, তাই এসব বলে। আচ্ছা যাও, তোমার যা ইচ্ছে করো। তোমাদের চোখে ছেলেদের বয়স ধরা খায় না, অথচ মেয়ের বেলা 13-14 থেকেই শুরু। আমার মেয়ের বেলা আমি দেরি করেছি, এই খোটা আমাকে দিতে পারবি না। আমি দুহাত জোর করে বললাম, ভুল হয়েছে মা, ক্ষমা দাও। আম্মু হাসতে লাগলেন, বললেন, কি ভেবেছিস যুক্তিতর্ক শুধু তোরাই দাঁড় করাতে পারিস? ডিজিটাল যুগের ছেলে মেয়েদের সামলাতে সামলাতে আমরাও ডিজিটাল হয়েছি, বুঝলি? আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। আসলে সবাই ডিজিটাল হয়ে গেছে। ভাদ্র মাসের রোদে কাপড় দেওয়া আমাদের বাসার সাধারণ নিয়ম। এ সময় রোদ তিতা হয় বলে পোকামাকড় বাসা বাঁধতে পারে না, এমনটাই আমার দাদি বলতেন। তাই বছরের এই সময়টায় আলমারির সব শাড়ি কাপড় রোদে দিয়ে ঠান্ডা করে গুছিয়ে রাখা হতো। অভ্যেস অনুযায়ী আমি আমার সব শাড়ি থ্রি পিস ছাদে রোদে দিয়েছি। রান্নাঘরে গিয়ে দেখি মা তালের রস বের করছেন। সত্যি বলতে এটার গন্ধ আমার একদম সহ্য হয় না। শ্বশুর বাড়িতে গিয়ে এসব বলতে আছে। মা আমাকে দেখে বললেন, তানহা, আরেকটা গামলা নিয়ে বসে পড়ো। আগে কখনো তালের রস না ছাড়ালেও মায়ের দেখা দেখি সেটা করতে শুরু করেছি। মা সবগুলো তালের রস বের করে জালে বসালেন। তারপর ঠান্ডা করে বোতলে করে ফ্রিজে স্টোর করলেন। আমি রুমে এসে আসরের নামাজ পড়ে নিলাম। তাসরিফ বলেছিল আজকে তাড়াতাড়ি বাসায় ফিরবে, তার এক বন্ধুর বোনের বিয়ে, সেখানে যাওয়ার জন্য। সাদে কাপড় আনতে গিয়ে দেখি নাফিসা দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, ভাবি দেখেছো সামনের বিল্ডিংয়ের কাজ কত দ্রুত শেষ হয়েছে? হ্যাঁ, খুব দ্রুতই হয়েছে। কিছুদিন পর ভাড়াটেও চলে আসবে। ভাবি, তোমাকে একটা ঘটনা বলেছিলাম। কি ঘটনা? ও, বলা হয়নি তাহলে। একটা দারুণ ঘটনা ঘটেছে। কি বলো শুনি। আমাদের ক্লাসের টুম্পা দেখতে খুব সাদাসিধে টাইপ। এমনভাবে ক্লাসে আসে মনে হয় না পড়তে এসেছে, মানে একটুও পরিপাটি না, চুলটাও ঠিকঠাক আঁচড়ায় না। তো ওকে সবাই একটু অপছন্দ করে বলা যায়। ওর সঙ্গে কেউ বিশেষ মিশতেও চায় না। তারপর আমি তোমাকে বলেছিলাম না স্যারের কথা। ওনার নজর ভালো না। সবাই গুছিয়ে থেকেও ওনার কুদৃষ্টি থেকে ছাড় পায় না। সেখানে টুম্পা কোনো ছাড়? উনি ওকে পড়া জিজ্ঞেস করার বাহানায় পিঠে হাত দিয়ে বসতে বললেন। ইচ্ছে করে ব্রেঞ্চে ঘেঁষে হাঁটাচলা করতেন। একদিন নাকি ওকে ডেকেছিলেন অফিস রুমে। কি সাংঘাতিক লোক এটা! ওনার দৌড়ত্বা তো বেড়েই চলছে। তোমরা সবাই মিলে কমপ্লেন করো না কেন? ম্যাথ পরীক্ষায় ফেল করতে চাইবে কে? তবুও কোনো ফিমেল টিচার বা ক্লাস টিচারকে কি জানানোর উপায় নেই, যিনি এ বিষয়ে কোনো স্টেপ নেবেন? দেখো, এখনের যুগেও সে এরকম ভয়ভীতি পেলে চলে? তোমরা চুপচাপ সয়ে গেলে তো সমস্যার সমাধান হবে না। হ্যাঁ, এটা ঠিক বলেছ। আমাদের উচিত আওয়াজ তোলা। ইন্টারেস্টিং ব্যাপারটাই শুনলি না? বলো। টুম্পার বাবা পুলিশ অফিসার, এটা আমরা কেউ জানতাম না। অবশ্য জানার মতো করে কখনোই মেশাই হয়নি। ও করলো কি, ওর বাবাকে সব বলে স্কুলে নিয়ে আসে। আরও অনেকে নাকি পরিচয় গোপন করে সাক্ষ্য দিয়েছে। ওনার সঙ্গে সাংবাদিকও নাকি ছিল।
প্রিন্সিপাল স্যারের স্কুলের রেপুটেশন বাঁচানোর ভয়ে স্যারকে বহিষ্কার করেছেন। ব্যাপারটা মিডিয়ায় না বলার জন্য অনুরোধ করেছেন, তবে শুনেছি পরে ওনাকে থানায় নিয়ে গিয়েছিল। তাহলে তো বলা যায় আপদ কেটেছে তোমাদের। এ ঘটনার পর আশা করি আর কেউ এমন জঘন্য কাজ করার স্পর্ধা দেখাবে না। হ্যাঁ ভাবি, ঠিক বলেছ। আমি আল্লাহর কাছে কত দোয়া যে করেছি, আল্লাহ এভাবে উদ্ধার করবেন আশা করিনি। নাফিসার প্রফুল্ল চেহারা দেখে আমার মনটা হালকা হলো। যাক, ঝামেলা মিটেছে, আলহামদুলিল্লাহ। সন্ধ্যায় সবার জন্য কাবাব ভেজে চা বসাতে দেখি তাশরিফ এসেছেন। মা তাকে ফ্রেশ হতে আসতে বললেন। সবাই একসঙ্গে চা খেতে। আমিও ঝটপট সব গুছিয়ে ডাইনিংয়ে রাখলাম। তন্ময় ভাইয়া আর নাফিসা কাবাব নিয়ে রীতিমতো যুদ্ধ শুরু করে দিয়েছে। ভাইয়া বয়সে বড় হলেও ছোট ভাই বোনদের সাথে এমনভাবে খুনসুটি করে যেন তাদের বয়সী। আরমান সেই তুলনায় শান্তই থাকে। তাশরিফ ওদের এসব দেখে বলল, এখন এত খেয়ে পেট ভরিয়ে লাভ নেই, একটু পর বিয়েবাড়ির খাবার আর খেতে পারবি না। অজিত বারবার বলেছে সবাই যেন উপস্থিত হয়। তন্ময়, ও তুই চিন্তা করিস না ভাই, আমাদের পেট এত সহজে ভরে না। নাফিসা, ভরবে কিভাবে? আমার ভাগের খাবার খেয়ে খেয়ে ঢোল হয়েছে কিনা? ঢোল বলিস কেন, ভুরি বল ভুরি। নারীর শাড়ি, পুরুষের ভুরি দুটোই বাঙালির মনোহারি। বা বস বা কে কবিতা কাহি হে? নাফিসা, কবি তন্নেন্দ্রনাথ দত্ত। চায়ের পর্ব শেষে সবাই বিয়েতে যাওয়ার জন্য তৈরি হতে চলে গেল। আমিও সব কিচেনে রেখে রুমে গেলাম। গিয়ে দেখি জনাব আলমিরা খুলে দাঁড়িয়ে আছেন। আমাকে দেখে বললেন, এই হুমায়রা, কোন শাড়ি পরবে আজ ঠিক করেছ? যে কোনো একটা পরলেই তো হলো। ওখানে সবাই বউকে দেখতে আসবে, আমাকে না। আজকে ম্যাচিং ম্যাচিং পরবো, তাই জিজ্ঞেস করলাম। এত আনরোমান্টিক তুমি, আপনি বলুন কোনটা আমাকে ফুটে? ফুটে আবার কি, যা পরো তাতেই তো সুন্দর লাগে। কচু, সব রঙে সবাইকে মানায় না, দেখুন তো এটাতে মানাবে কিনা। বলে আমি আকাশি রঙের কাঞ্জিম ভরণ মেলে ধরলাম। তিনি কিছুক্ষণ চেয়ে বললেন, না, এটা পরা যাবে না আজ, এটাই বেশি সুন্দর লাগবে, অন্য একটা সিলেক্ট করো। একে একে 10-12টা দেখানোর পর জনাবের পছন্দ হলো জাম কালারের শাড়ি। আমি হাফ ছেড়ে বললাম, আপনি এত চুজি, এই নাক নিয়ে আমাকে পছন্দ করেছেন কিভাবে আল্লাহ মালুম। তিনি হেঁচকা নিয়ে কাছে নিয়ে বললেন, তোমাকে চুজ করার পরও কনফিডেন্স আসে না, তুমি বেস্ট বলেই আমার চোখে পড়েছ। আমি ওনার চোখের দিকে তাকিয়ে বললাম, এই চোখে কি আছে বলুন তো? তাকালে সব বিশ্বাস করতে মন চায়। কি আছে বুঝতে অসুবিধা হয়? আমি ওনার গলা জড়িয়ে ধরে বললাম, বুঝতে অসুবিধা হলে কি এ কথা বলতাম? গুড গার্ল। বিয়েতে উপস্থিত হবার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হোস্টদের অভ্যর্থনা। তাদের উষ্ণ অভ্যর্থনায় ব্যথিত বিয়েতে আসা মাটি হয়ে যায়। অজিত ভাইও তার পরিবার আন্তরিকতার ত্রুটি রাখেননি। তাশরিফ আমাদেরকে বসিয়ে ওনার অন্যান্য ফ্রেন্ডের সাথে দেখা করতে চলে গেলেন। সেখানে একটা নাম শুনে আমার সমস্ত মনোযোগ পেছনের দিকে যায়। হ্যাঁ, নামটা ফাইজা। আমি পেছনে তাকিয়ে বোঝার চেষ্টা করি কে ফাইজা। তখনই চোখ যায় অ্যাশ কালারের গর্জিয়াস শাড়ি পরা মেয়েটার দিকে। মেয়েটার গায়ের রং ধবধবে ফর্সা, চুলগুলো শাইনি অ্যান্ড সিল্কি। মেকআপ আহামরি না করলেও চোখ ধাঁধানো সুন্দর লাগছে। আমি তার দিকে মন্ত্রমুগ্ধের মতো চেয়ে ভাবতে থাকি, এত সুন্দরও মানুষ হয়? আমার বুকের মাঝখানে কেমন চাপ অনুভব হয়। আমি নিজেকে সামনে সামনেই তাকাই। তাশরিফ আমাকে নিয়ে সবার সঙ্গে পরিচয় করায়। আমি হাসি মুখে সবার সঙ্গে কৌশল বিনিময় করি। সেখানে ফাইজা এসে উপস্থিত হয়। তাশরিফের দিকে তাকিয়ে মাথা হেলিয়ে মুচকি এসে বলে, কি রে, আমার সঙ্গে পরিচয় করাবি না? তাশরিফ ভীষণ চমকে বলুন, আরে ফাইজা যে, তুই এসেছিস দেখছি। দেশে ফিরলি কবে? এই তো কিছুদিন আগে। তাশরিফ আমার কাঁধে হাত রেখে বললেন, মিট মাই ওয়াইফ হুমায়রা। হুমায়রা, ও আমার স্কুল লাইফের ফ্রেন্ড ফাইজা। সবাই ওকে বিউটি উইথ ব্রেন বলে। চুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং হয়ে বেরিয়েছি কিনা। আমি হেসে তাকে সালাম দিলাম। উনি আমার দিকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে তাকালো। হাসি মুখে বলল, ভারী মিষ্টি বউ পেয়েছিস তো। তাশরিফ, দেখতে হবে না বউটা কার? হ্যাঁ সেটাই। তাশরিফ বেঘরে ঘুমাচ্ছে। আমি তার পাশে নির্ঘুম রাত কাটাচ্ছি। চোখ বন্ধ করলে ফাইজা আপুর চেহারা ভাসছে। আপুর হাইটও 5 ফিট 6। হিল ছাড়াই উনি এত লম্বা। তাশরিফের হাইটের সাথে মানানসই। আল্লাহ আসলে কিছু মানুষকে রূপে গুণে অনন্যা বানিয়ে দেন। তাদের সৌন্দর্যে মুগ্ধ হয়ে আয়নায় নিজের চেহারা দেখে আফসোস করা ছাড়া কিছুই করার থাকে না। নিজেকে আজকাল অদ্ভুত মনে হয়। আমি দিন দিন কেমন নিব্বি হয়ে যাচ্ছি। এসব ছোটোখাটো বিষয় নিয়ে মন খারাপ করা মানায়? মানুষের পছন্দ অপছন্দ থাকতেই পারে, এটা বড় কোনো ব্যাপার না। পুরো কাসুন্দি ঘেটে আমি বরং কষ্ট পাচ্ছি। ড্রিম লাইটের আলোয় আমি তাশরিফের দিকে তাকাই।
ঘুমালে তাকে ভীষণ আদরে লাগে। কি সুন্দর মাথার নিচে হাত রেখে গভীর ঘুমে মগ্ন। তার রমশ বুকে আঙ্গুল দিয়ে আঁকিবুকি করতে আমার অনেক ভালো লাগে। আমি দুহাতে ভর দিয়ে তার দিকে তাক করে শুয়ে তাকে দেখছি আর কত কি ভাবছি। সে আকস্মিক চোখ মেলে চাইতে আমি হকচকিয়ে যাই। সে আমার দিকে চোখ শুরু করে তাকিয়ে বলল, রহস্য কি বলো তো? কই, কিসের রহস্য? কোনো রহস্য নেই। এমন গভীর পর্যবেক্ষণ চলছে কেন? নিজের বরকে দেখতে রহস্য লাগে নাকি? এমনি দেখছি তাই। কারো কিছু চায় না তো? কথাটা শুনে লজ্জায় আমার কান গরম হয়ে গেল। উনি আমাকে কি ভেবে বসলেন? আমি আমতা আমতা করে বললাম, না না না, আপনি ভুল ভাবছেন, ওরকম কিছু না। তিনি আড়মোড়া ভেঙে উঠে বসলেন, চোখ কচলে আমার দিকে তাকালেন, বললেন, তোমার চেহারা তো অন্য কথা বলছি ম্যাডাম। আমি ওনার কথা শুনে প্রতিবাদ করে বললাম, না, ভুল। আপনি আন্দাজে একটা ঢিল ছুড়লেই হবে না। আচ্ছা, মানলাম। বলে উনি পিঠ দেখিয়ে শুয়ে পড়লেন। আমি ওনার বাহুতে হাত রেখে বললাম, রাগ করেছেন? করার মতো কি করেছো? প্রশ্ন না, সোজাসাপটা বলুন না প্লিজ। তোমাকে একদিন বলেছি আমি তোমার, তুমি আমার। এখানে রাগ ঢাকের কারণ কি? তোমাকে আমি যেমন কাছে পাওয়ার আকাঙ্ক্ষা রাখতে পারি, তুমিও পারো। এটা খুব স্বাভাবিক হুমায়রা। আমি জানি তো, জানলে ভালো। ঘুমিয়ে পড়ো। এই কি, আপনি এভাবে মুখ ঘুরিয়ে শুয়ে থাকবেন? আমি বুঝি আমার বরের চেহারা দেখতে পারবো না? এতক্ষণ দেখিও যার প্রেম প্রেম পায়নি তার আর দেখা লাগবে না। আমি ওনাকে পেছন থেকে জড়িয়ে ধরে পিঠে গাল ঠেকিয়ে বললাম, আমি আপনাকে অনুভব করতে ভালোবাসি। আপনার সব কিছু আমার মুখস্থ হোক সেই প্রচেষ্টা চালাই। আপনাকে নিয়ে গবেষণা করতে ভালো লাগে, পর্যবেক্ষণ করতে ভালো লাগে। আপনাকে দেখার তৃষ্ণা আমার মেটে না। আপনি যখন থাকেন না, আপনাকে যেন স্পষ্ট কল্পনা করতে পারি। তাই যতক্ষণ থাকেন বেশি করে দেখে নিই। আমার ভালোবাসার ধরন হয়তো স্বাভাবিক নয়, কিন্তু বিশ্বাস করুন, আমি আপনাকে অনেক ভালোবাসি। তাশরিফের হার্টবিট স্লো হয়ে গেল যেন। সে দীর্ঘশ্বাস নিয়ে আমার দিকে ফিরল। আমার হাতটা তার বুকের মাঝখানে নিয়ে বলল, অনুভব করতে পারছো বুকের ভেতর কেমন করছে তোমার কথা শুনে? আমি তার বুকে নাক ঘষে বললাম, যাদের বুকে পশম থাকে তারা বউকে অনেক ভালোবাসে, জানেন সেটা? ওদের মন নরম হয়। তা বুঝি আজকে বুঝলে? শুনেছি আগে, বুঝেছি আপনাকে পাওয়ার পর। তিনি আমাকে দুহাতের বন্ধনে শক্ত করে আবদ্ধ করে বললেন, তোমার আশেপাশে থাকলেও আমার শান্তি লাগে। তুমি আমার চক্ষু শীতল কারিনি। তোমার ওপর রাগ আসে না আমার, বরং ইচ্ছে করে তোমাকে অনেক ভালোবাসতে। এত ভালো মেয়ে আমার ভাগ্যে ছিল ভাবা যায়? আমি নিশ্চিন্তে তার বুকে ঘুমিয়ে পড়ি। সে আমার সাড়া না পেয়ে বলে, দেখেছ মেয়ের কাণ্ড? আমার ঘুম ভাঙিয়ে কেমন ঘুমিয়ে গেল। সময় গড়িয়ে যায়, দিন, সপ্তাহ, মাস গুনতে গুনতে বছর পেরিয়ে যায়। আমাদের ভালোবাসার পরিমাণ কমে না, বরং দিন দিন যেন আরও বাড়ে। সাথে যুক্ত হয় একে অপরের প্রতি অপার মায়া, মমতা। আমার ছোট ছোট ব্যাপারে তার মনোযোগ থাকে। আমার গলার টোন শুনেই সে আমার মনের অবস্থা বুঝতে পারে। একদিন রাগের চোটে উনি পানির গ্লাস ছুঁড়ে মেরেছিল। মুহূর্তেই কাচের গ্লাস ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আমি নিথর দাঁড়িয়ে রই। আমার দম বন্ধ হয়ে আসে, হাত পা থরথর করে কাঁপতে থাকে, শরীর ঠান্ডা হয়ে যায়। বিয়ের আগে যেমনটা হতো সে আমার দিকে চেয়ে বিস্মিত হয়ে যায়। দৌড়ে সে আমাকে বুকে জড়িয়ে বলে, হুমায়রা, কি হয়েছে তোমার? চেহারা এমন ফ্যাকাশে হয়ে গেছে কেন? তুমি কি ভয় পেয়েছ? সরি কলিজা, আর কখনো এমন করব না। শান্ত হও। সে যখন থেকে বুঝতে পেরেছে আমি ঝগড়া চেঁচামেচি নিতে পারি না, সে তখন থেকে কোনোদিন উঁচু গলায় কথা বলেনি। রাগের মাথায় কোনো জিনিস ভাঙচুর করেনি। আমাকে ভালো রাখতে যা যা করার প্রয়োজন সবই মানুষটা করেছে। মন প্রাণ উজাড় করেই করেছে। আমি সুখের আশায় কত রাত কেঁদেছিলাম। এমন শান্তির আশ্রয়ের জন্য শেষদায় মাথা ঠুকেছিলাম। আমার রব আমাকে নিরাশ করেনি। তিনি আমাকে আমার চাওয়ার চেয়ে অনেক বেশি দিয়েছেন। আমার বাবা স্ট্রোকের পর শান্ত হয়ে গেছেন, মায়ের সঙ্গে ভালো ব্যবহার করেন, আগের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চান। শুনেছি আম্মুকে ছাড়া এক মুহূর্ত একা থাকতে চান না, সবসময় মায়ের সাথেই থাকেন। আমি দেখতে গিয়েছিলাম আর বলেছিল, তুই আমার মায়ের রূপ ধারণ করে জন্মেছিলি, তাও আমি তোকে কদর করিনি। সবসময় আজে বাজে ব্যবহার করেছি। যেখানে আমার উচিত ছিল তোকে মাথায় তুলে রাখা। আমাকে ক্ষমা করিস মা। আমি তোদের সবার সাথেই অন্যায় করেছি। যার সঙ্গে সবচেয়ে বেশি অন্যায় করেছিলেন সেই যখন ক্ষমা করে দিয়েছেন, আমি আর রাগ পুষে কী করব? তাকে ক্ষমা করে নিজের মানসিক স্বস্তি ফিরিয়ে আনাই বরং শ্রেয় মনে হলো। পুরুষ মানুষ আসলে বড়সড় ধাক্কা খেলেই বুঝতে পারে তার স্ত্রী বাদে কেউই তার আপন নয়। যার সাথে অন্যায় করে
দিনের পর দিন অত্যাচার করে শেষ বয়সে তার কাছে আশ্রয় খুঁজে পায়। আফসোস, যে সোনালি সময় চলে গেছে তার ফিরে আসে না, পুরনো ক্ষতও সারে না। কিছু মানুষ তো মৃত্যুর আগ অব্দিও রিয়েলাইজ করতে পারে না সে অন্যায় করেছিল। সেই তুলনায় আব্বু নিজের ভুল বুঝতে পেরেছেন, আম্মুর মনের ক্ষত সারানোর চেষ্টা করেছেন, এটাও কম কি? সুযোগ পেলেই মাকে সাথে করে কক্সবাজার, বান্দরবন বেড়াতে যান। সপ্তাহান্তে পার্কে গিয়ে বসেন। এসব শুনে আমার বরং আনন্দই লাগে। মাঝে মধ্যে মনে হয় এই ধাক্কাটা আরেকটু আগে পেলে মন্দ হতো না। আমার সুখের ঘরটি পরিপূর্ণ করার জন্য মহান রবের প্রতি কৃতজ্ঞতা। এই এক জীবনে কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করতে পারবো না বোধ করি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এভাবেই সুখে শান্তিতে বাস করতে পারি। জীবনের চড়াই উতরায় একে অপরের ঢাল হয়ে থাকতে পারি। আমাদের 2 সন্তানকে যেন মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি। আমার সুখান্বেষণের যাত্রা এখানেই শেষ হলো, সমাপ্ত।